প্রচারণার উত্তাপ শেষে ভোট উৎসবের অপেক্ষা, অবাধ নিরপেক্ষ আয়োজনের প্রত্যাশা দেশবাসী। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। নির্বাচন ঘিরে দেশ জুড়ে 3 স্তরে নিরাপত্তা বলয়, জানালেন আইজিপি। কোনো ধরনের শঙ্কা নেই, ফের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে ইইউ পর্যবেক্ষক দলের সন্তোষ, অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা। এবং দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে 13তে বাংলাদেশ। অভ্যুত্থানের পরও সংস্কার না হওয়ায় হতাশ টিআইবি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। নির্বাচনী প্রচারণার যুদ্ধ শেষে এখন ভোটের দিনের অপেক্ষা। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। এদিন বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন 2034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন। 12 ফেব্রুয়ারিতে একটি অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশা জানিয়েছেন দেশবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 299টি আসনেই ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং প্রস্তুতি সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম এবং মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সুরাইয়া মুন্নি। শুরুতেই যাচ্ছি নাজমুলের কাছে। নাজমুল, মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এই মুহূর্তের চিত্র কেমন আমাদেরকে জানাবেন? আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে দিন গণনা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আর মাত্র হাতে একটি দিন বাকি রয়েছে। একদিন পরেই কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে। কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে কিন্তু সারা বাংলাদেশে একযোগে শুরু হবে। আমি যদি ভোটের প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে রয়েছি মূলত এটি ঢাকা 15 আসনের যেসব কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রের যে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে, ব্যালট বক্স, ব্যালট পেপার, সেই সব নির্বাচনী সরঞ্জামগুলো মূলত এই কেন্দ্র থেকে কিন্তু আসলে সেই সব ভোট কেন্দ্রে পৌঁছানো হবে। এই ঢাকা 15 আসনে কিন্তু 121টি ভোট কেন্দ্রে রয়েছে এবং 121টি ভোট কেন্দ্রে কিন্তু এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছানোর জন্য কিন্তু এখানে কাজ করা হচ্ছে। এবং এখানে ইতিমধ্যেই কিন্তু যে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে, প্রিজাইডিং অফিসার বিভিন্ন কেন্দ্রে এবং রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু রয়েছে। আরেকটি তথ্য যদি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে এবছর কিন্তু সারা বাংলাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 42,779টি এবং এর মধ্যে রাজধানীতে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 2,131টি। সারা দেশে মোট ভোটার এবছর কিন্তু 12,77,85,000 ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 6,78,00,000 এবং নারী ভোটার রয়েছে কিন্তু 6,28,00,000। তো তো এই ছিল মূলত নির্বাচনী প্রচারণার নির্বাচনী যে প্রস্তুতির সর্বশেষ খবর। রাজধানীর মোহাম্মদপুরে রয়েছে আমাদের সহকর্মী মুন্নি, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নির্বাচনী প্রচারণার যে একটা সবকিছু যে শেষ হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু প্রচারণার পরপরই 48 ঘন্টা কিন্তু বেশ কিছু সময়টা পাচ্ছেন প্রার্থীরা। এই সময়টা কিন্তু তারা কোনো সম্মুখভাবে বা সরাসরিভাবে কিন্তু কোনো প্রচারণা চালাবেন না। এবং আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখছি যে এখানে কিন্তু আমি যে জায়গাটা এসেছি মোহাম্মদপুর
একটা স্কুল মাঠে, মোহাম্মদপুর সরকারি স্কুল মাঠে। কিন্তু এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত ইসির অধীনে যে বেশ কিছু ব্যালট পেপার, বুথ সামগ্রী এবং পোলিং উপকরণ যা আছে তারা সেগুলো কিন্তু এখনো এই কেন্দ্রে এসে পৌঁছায়নি। এবং আমি কিছুক্ষণ আগে এখানকার কর্মকর্তাদের কাছে জানতে পারলাম যে এগুলো আগামী কাল নাগাদ এখানে এসে পৌঁছাবে। কিন্তু কয়টা নাগাদ এসে পৌঁছাবে সেটা তারা এখনো জানাতে পারছে না। কিন্তু একই সঙ্গে যদি বলি যে শেষ মুহূর্তে নিরাপত্তায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা মহড়া ও প্রস্তুতি করছে যাতে কোনো বাধা ছাড়াই ভোট গ্রহণ নিরাপত্তা নিশ্চিত করা যায়। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এবং নিরাপত্তা নিয়ে কোথাও কোনো সমস্যা নেই বা নিরাপত্তা নিয়ে কোথাও কোনো ঝুঁকি নেই এবং কোনো কেন্দ্র কিন্তু বিশেষ করে এই মোহাম্মদপুর এলাকায় কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণভাবে কিন্তু প্রচার করা হয়নি বা জানানো হয়নি। একই সঙ্গে বিশেষ প্রয়োজনীয় কেন্দ্রগুলো আরও তীব্র নজরদারি থাকবে বলে এখানে কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি। এখানে যে পোলিং যে এজেন্ট আছে এনারাও ভিতরে কথা বলছেন, কিন্তু ওনাদের সাথে আমি আপনাকে একটু কথা বলে দিতে চাচ্ছি যে উনি এখন সর্বশেষ পরিস্থিতি এখন। সহকর্মী নাজমুল এবং মুন্নি, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং প্রস্তুতির সামগ্রী নিয়ে জানছিলাম আমরা সহকর্মী নাজমুল এবং মুন্নির কাছ থেকে। চলে যাচ্ছি পরের সংবাদে। ভোট কেন্দ্রের প্রস্তুতি জানাতে এবারে যাচ্ছি আমরা খুলনায়। সেখানে আছেন শহরের আগা খান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী শহীদুল আলম। চলে যাচ্ছি তার কাছে। শহীদুল, কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা সহ সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে খুলনার আগা খান মাধ্যমিক কার্যক্রম, সেই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মানে গোপন কেন্দ্র বা গোপন কক্ষ যে তৈরি করা, সেই সরঞ্জামগুলি এনে রেখেছেন। তবে ব্যালট পেপার বা ব্যালট বক্স সেটা এখন আসেনি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গতকালকে ব্যালট বাক্স হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে যথাসময়ে সেগুলি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবং আমরা আজকে সকালে খুলনার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা জামশেদ খন্দকারের সাথে আমরা তিনি বলেছেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সম্পূর্ণ খুলনাকে মানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া আছে। এখানে 840টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে মহানগরে 309টি এবং জেলায় কিন্তু 531টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলির মধ্যে কিন্তু 66টি কেন্দ্রতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, যার মধ্যে 558টি কেন্দ্রে নতুন করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং বাকি কেন্দ্রগুলিতে আগে থেকে কিন্তু সিসি ক্যামেরা ছিল। এবং সেই সাথে জেলা প্রশাসক জানিয়েছেন যে এখানে 73টি মোবাইল টিম কাজ করবেন, যেখানে এবং প্রত্যেকটা কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য এবং ন্যূনতম 2 জন করে পুলিশ সদস্য থাকবে না। এবং এই 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 পুলিশ সদস্যদের কাছে কিন্তু বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে এবং এটা দিয়ে সার্বিক নজরদারি করা হবে। এবং প্রায় 1200 সেনা সদস্য এইখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে। এই ছিল সর্বশেষ নির্বাচনী কেন্দ্রগুলিতে নিরাপত্তার সর্বশেষ অবস্থা। শহীদুল, আপনাকে ধন্যবাদ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে কাল থেকে শুরু হচ্ছে টানা 4 দিনের ছুটি। ফলে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। এতে শিল্পাঞ্চল, গাজীপুরের ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে 3 গুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। পুলিশ নাই রাস্তায়, যে কারণে যানজটটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। বেলা বাজে একটা, এর মধ্যে ওই ওয়ালটনে কাটা ঘুরে এনে আইলাম। ওই ফায়ার সার্ভিসের ওই রাস্তাটা আর একটু পাশে বাড়ানো দরকার, হয়তো আইল্যান্ড একটু সিস্টেম করার দরকার। আগে গেছিলাম 300-400 টাকা করে ভাড়া, এখন চাচ্ছে 1500 টাকা, 2000 টাকা, 1000 টাকার নিচে যাবে না।
কিন্তু অনেক এই যে এখনো জামজাটের মধ্যে পড়ে আছি, গাড়িও তো পাচ্ছি না, আর রাস্তায় তো যে জ্যাম। দর্শক, পাটুরিয়া ফেরিঘাটে ভোট উৎসবের জন্য বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, ঘাটের এই মুহূর্তের চিত্র কেমন আমাদেরকে জানাবেন? আপনাকে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম রোড দৌলতদিয়া পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তে। আমি দাঁড়িয়ে আছি 4 নম্বর ফেরিঘাটে। তো আর কয়েক ঘন্টা 30 ঘন্টা পরেই দেশের বহু প্রতীক্ষার যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, সেই জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে ঢাকা রাজধানী থেকে ঘরমুখ যে মানুষ নারীর ভোটের টানে বাড়ি ফিরছে। তো দৌলতদিয়া পাটুরিয়া নৌ রোডে উপচে পড়া ভিড় যাত্রী এবং যানবাহনের সকাল থেকে দেখা গেছে। তো এই মুহূর্তে আমি এই নৌ রোডের সর্বশেষ পরিস্থিতি আমি জানবো যে আরিচা অঞ্চলের বিআরডব্লিউটিসির যে এজিএম রয়েছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন, তার কাছ থেকে জানবো হাটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন গণভোট আজকে সকাল থেকেই প্রচুর সংখ্যায় সম্মানিত যাত্রীগণ রাজধানী থেকেই বাস প্রাইভেট যারা আসছে তারা খুব ভালোভাবে নিরাপদে মানে আমরা ভালো সেবা দিতে পারছি। দেখবো যে সাধারণত পারাপারের জন্য আগত গাড়ির সংখ্যা কম থাকায়, যাত্রীর সংখ্যা কম থাকায় আমাদের সব হয় না। আজকে সকাল থেকে প্রচুর সম্মানিত যাত্রীরা পারাপার করছেন, গাড়ি পারাপার হচ্ছে, সেজন্য আমাদের সকলকে ট্রাফিকে নিয়োজিত রেখেছি এবং সকলকে আমরা খুব ভালো মানের সেবা দিতে সক্ষম হচ্ছি। কি আপনি যেমনটি শুনছিলেন যে সকাল থেকেই এই নৌ রোডে উপচে পড়া যাত্রী এবং যানবাহনের ভিড় রয়েছে। তো বিআরডব্লিউটিসি ট্রাফিকে থাকা সকল ফেরি এখানে সচল রেখেছে। এই ছিল আমার কাছে থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, পাটুরিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই বলে ফের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর আইজিপি বাহরুল আলম বলেন, নির্বাচনে সারা দেশে 3 স্তরে নিরাপত্তা বলয় থাকবে। পূর্বের ন্যায় কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে পুলিশ বাহিনীর কাজ করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার যুদ্ধ শেষ, এখন অপেক্ষা 12ই ফেব্রুয়ারির ভোট গ্রহণের জন্য। সেখানে নিরাপত্তার দায়িত্বে মাঠে থাকছে পুলিশের 1,87,603 জন সদস্য। নির্বাচনকে ঘিরে বিস্তৃত নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে বাহিনীর পক্ষ থেকে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বাহরুল আলম জানান, ভোটের আগে পরে দেশ জুড়ে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে কাজ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা পিপল পুলিশ ফোর্স হয়। এদিকে ফরিদপুরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে, ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সবার সহযোগিতা। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 12 ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ কমিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজবস। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান তিনি। ইভার্স ইজবস বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। Of course, there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now is that the state authorities have the situation under control.
একটি দল ভোটের জন্য ধর্মকে অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এই দলের মধ্যে জাল ভোটের প্রস্তুতি দেখা যাচ্ছে, যা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। একটি নির্দিষ্ট দলের ক্রমাগত অপপ্রচার সহিংস রাজনীতির ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নিরঙ্কুশ জয়ের বিষয়ে আশা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদী আমিন। বলেন, বিএনপি চেয়ারম্যানের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিবেচনায় জনসমর্থনের দিক দিয়ে তার দল সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন, বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও জরিপের ফলাফল, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভায় স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতা সবকিছু মিলিয়ে এটি আজ স্পষ্ট যে জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যদিও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক নানা অপকৌশলের অভিযোগ তুলে মাহদী আমিন বলেন, ওই দলটি জাল ভোটের প্রস্তুতির পাশাপাশি ভোট কেনার চেষ্টা করছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। ভোট ইঞ্জিনিয়ারিং এর অপচেষ্টাকে রাজনৈতিক দেউলিয়াত্ব বলে উল্লেখ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন, দেশব্যাপী দলটি কি করছে। নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন, একাধারে জনবিচ্ছিন্নতা, আমরা এই ধরনের প্রতিটি ঘটনায় অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য বলেও মনে করেন মাহদী আমিন। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এদিকে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই। সরকারি কর্মচারী, কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সে দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ। এতে বাংলাদেশের অবস্থান 13তম, যা গেল বছর ছিল 14তে। সূচকে বাংলাদেশের সঙ্গী আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সুফল মিললেও সংস্কারের অভাবে হাতছাড়া হয়েছে বড় সুযোগ। মনিরুল ইসলামের প্রতিবেদন। দুর্নীতির রাহুগ্রাস থেকে বের হতে পারছে না বাংলাদেশ, এই ধারণাটি আবারও পাকাপোক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক। স্কেল 100 এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র 24, যেখানে বৈশ্বিক গড় স্কোর 42। টিআইবি বলছে, এবার কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। 89 স্কোর নিয়ে সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক। আর যৌথভাবে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া। নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়েও অনেক পিছিয়ে বাংলাদেশ। এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বাজে অবস্থান এখন ঢাকার। যে সমস্ত দেশগুলো গড় স্কোর যে 42, তার তুলনায় কম যে স্কোর পেয়েছে, সেই সমস্ত দেশগুলোকে বিশ্বের 80% মানুষের বসবাস, আমরা তার অন্তর্ভুক্ত এবং আমরা তাদের মতো ভেরি সিরিয়াস করাপশন প্রবলেম দ্বারা জর্জরিত। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মাঠ পর্যায়ের দুর্নীতি আর রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার দুর্বলতায় সূচকের উন্নয়ন ঘটছে না। রাষ্ট্র সংস্কার করে ফেলবে, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে, এই প্রত্যাশা কিন্তু ছিল না, কিন্তু ছিল যে ফাউন্ডেশন তৈরি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে। সেখানে অন্তর্বর্তী সরকার অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। পিছনে অন্যতম কারণটা কিন্তু শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের বিষয় না, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে পুরনো সংস্কৃতিতে ফিরে আসা।
কেবল রাজনৈতিক পট পরিবর্তনই যথেষ্ট নয়, বরং প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত না করলে দুর্নীতির এই দুষ্ট চক্র থেকে মুক্তি মিলবে না বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে এবং এমন কান্ট্রিগুলোতে যেখানে হু ক্লেম টু বি ডেমোক্রেসিস। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দুপুরে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর সাক্ষ্য গ্রহণ শুরু হবে 22 ফেব্রুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হবে আগামী 17 ফেব্রুয়ারি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করেছেন, ষড়যন্ত্র করেছেন, মারণাস্ত্র, হেলিকপ্টার এবং সামরিক বাহিনী ব্যবহারের ব্যাপারে নিজেরা পরিকল্পনা করেছেন, প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করেছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি দেশ জুড়ে কিভাবে পাখির মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি ডিফেন্স পক্ষের প্রথম সাক্ষীকে উপস্থাপনের জন্য আদালত তাদেরকে সময় দিয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যে আবার গিয়ে শিরোনামগুলো আরো একবার। প্রচারণার উত্তাপ শেষে ভোট উৎসবের অপেক্ষা, অবাধ নিরপেক্ষ আয়োজনের প্রত্যাশা দেশবাসীর। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। নির্বাচন ঘিরে দেশ জুড়ে 3 স্তরের নিরাপত্তা বলয়, জানালেন আইজিপি। কোনো ধরনের শঙ্কা নেই, ফের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে ইইউ পর্যবেক্ষক দলের সন্তোষ, অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা। এবং দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 1 ধাপ পিছিয়ে 13তে বাংলাদেশ। অভ্যুত্থানের পরও সংস্কার না হওয়ায় হতাশ টিআইবি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।